জামাতের আমির তিনি বলেছেন মানে একেবারে বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয়ে ক্রোশ নিয়ে তিনি বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড, তাই না? এই হচ্ছে আমার কাছে সেই ফ্যামিলি কার্ডটি। সেই ফ্যামিলি কার্ডটি আজকে বিএনপি সরকার, জনগণের সরকার আজকে তারা আজকে এটা বাস্তবায়ন করেছে। এখন আমি বলবো দেখ তোর ফ্যামিলি কার্ড, আমি বলবো দেখ তোর ফ্যামিলি কার্ড। এই হচ্ছে একটা ফ্যাক্ট। দেখুন আসলে যারা এসব প্রকল্প করে বা প্রকল্প ডিজাইন করে কিংবা প্রকল্প যখন এর আগে যখন এরা অ্যানালাইসিস করে তখন কিন্তু তাদের টাকাটা কোত্থেকে আসবে, কোত্থেকে ব্যয় হবে সবকিছুই কিন্তু আপনার এটা ঠিক করা। এবং এখানে আপনি দেখুন এখানে ফার্স্টে এরকম আলোচনাও ছিল যে হয় আমরা নগদ অর্থ দিব অথবা গ্রসারি আইটেম দিব, কিন্তু গ্রসারি আইটেম দিলে এখানে আপনার ডিপো চেন অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে। তো এখানে সেই শুরুতেই এটাকে ক্যাশ টাকা দিয়ে দিচ্ছে এবং ক্যাশ টাকাটা আমাদের অর্থনীতির নানাভাবে ফ্লোটা ইউজ করা হয়। কারণ আপনি পণ্য দিলে তো পণ্য দিয়ে দিলেন, কিন্তু যখন আপনি টাকাটা হাতে আসবে তখন এটা নানাভাবে আর্থিক খাতে একটা গতিশীলতা তৈরি হয়। দেখুন আপনার আমি একটু মানে জাস্ট ফ্যামিলি কার্ডটা নিয়ে কথা বলতে চাই। ধরেন ফ্যামিলি কার্ডটা যে কি পরিমাণ সারা ফেলেছে আপনি যদি গ্রাম অঞ্চলে বস্তিবাসীতে নিম্ন আয়ের মানুষের কাছে না জান আপনি বুঝতে পারবেন। আমরা দেখেছি আজকে মানুষ আপ্লুত হয়েছে। এক্স্যাক্টলি। এখন আমি বলি শুনেন, একটা সরকার আসলো এই এতগুলো ক্রাইসিসের মাঝখানে, তার মধ্যে আসলো একটা ইরান যুদ্ধ চলতেছে, আমাদের জ্বালানির একটা সংকট দেখা সম্ভাবনা গিয়েছিল দেখা হওয়ার, কিন্তু সেটাও কিন্তু আমরা ওভারকাম করে ফেলছি প্রাথমিক ধাক্কাটা। তো সে জায়গা থেকে একটা সরকারের বয়স এখনো পর্যন্ত 1 মাস হয় নাই, সরকার ওই তো 1 মাস এখনো হয় নাই, তো এর মাঝখানে এই সরকার অলরেডি 11 লক্ষ কৃষককে 10,000 টাকার ঋণ মকুব করে দিয়েছে। সে তার প্রতিশ্রুতি দিয়েছিল মসজিদ ইমাম তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মীয় যারা আছে প্রতিষ্ঠানে তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়া হবে, সেটাও চালু হচ্ছে আগামী 14 মার্চ থেকে। আজকে তার যে ফ্যামিলি কার্ডটা সেই ফ্যামিলি কার্ডটা চালু হলো, সেই প্রথম এটা এখন কিন্তু পাইলটিং পর্যায়ে রয়েছে। সেই পাইলটিং পর্যায়ে সে আজকে 37,567 জনকে সে আজকে দিল। আপনি নিশ্চয়ই মনে আছে ইলেকশনের কয়েকদিন আগে জামাতের আমির তিনি বলেছেন মানে একেবারে বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয়ে ক্রোশ নিয়ে তিনি বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড, তাই না? এই হচ্ছে আমার কাছে সেই ফ্যামিলি কার্ডটি। সেই ফ্যামিলি কার্ডটি আজকে বিএনপি সরকার, জনগণের সরকার আজকে তারা আজকে এটা বাস্তবায়ন করেছে। এখন আমি বলবো দেখ তোর ফ্যামিলি কার্ড। এই হচ্ছে একটা ফ্যাক্ট, বুঝছেন? এটা আজকে দেখালাম, এই সরকার সেটা দেখালো। কারণ হচ্ছে এত ক্রাইসিসের মাঝখানে শুধুমাত্র জনগণের সাথে কমিটমেন্ট থাকলে সে কী করতে পারে সেটা আজকে দেখালো। এখন আসে অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে ধরেন এই যে তার প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো সবগুলো সফল হবে আমি তা বলছি না, কিছু প্রকল্প ব্যর্থ হতে পারে, কিন্তু যে জনগণের কাছে যে ইন্টেনশনটা, যে ট্রান্সপারেন্সিটা দেখা, যে কমিটমেন্টটা, সেই কমিটমেন্টটা এই বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারেক জিয়ার সরকার আজকে সেটা প্রমাণিত করেছে। এখন আসলে উনি বলছে টাকাটা করতে আসবে। দেখুন আমাদের যে সোশিও ওয়েলফেয়ারের যে প্রজেক্টগুলো সেখানে মোট 1 লক্ষ পেনশন সহকারে, ইনক্লুডিং পেনশন সহকারে সম্ভবত এই বাজেটে 1,16,000, মানে ফিগারটা কম বেশ হতে পারে, এরকম রয়েছে। তো সেখানে আপনি দেখেন সেখানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আরও নানান ভাতা রয়েছে। দেখা গেছে কিছু কিছু ভাতা ওভারল্যাপিং হয়ে যায়। এখন এই পুরো ভাতা পুরো সিস্টেমটাকে একসাথ করে এটাকে ফ্যামিলি কার্ডে উনি কথা বলেছে 5,000 কোটি টাকা, আমি একটু বেশি জানি হয়তো 8,000 কোটি টাকা, বছরের সম্ভবত 96,000 কোটি টাকা, কিন্তু এটা ধাপে ধাপে উন্নতি করা হবে। পাশাপাশি আছে রাজস্ব খাতের কথা বলতাম, দেখুন উনি বলছে জনগণের উপর চাপিয়ে দিবে, না এটা সত্য না। কারণ হচ্ছে কি বাংলাদেশের রাষ্ট্রের তো কোনো ইনকাম না, রাষ্ট্র জনগণের টাকায় চলে। বাংলাদেশ রাষ্ট্রের ইনকামটা আসে কী হবে জানেন? ফরেন আসে খুব 2-3টা খাত থেকে, রেমিটেন্স, গার্মেন্টস, সিরামিক, খুব লেদার, সামান্য কিছু খাত থেকে। আর বেশিরভাগ আমাদের রাষ্ট্রের ইনকামটা হয় হচ্ছে আপনার আমদানি শুল্ক এবং হচ্ছে পণ্যের ভ্যাটের উপরে। কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার অনুযায়ী বা বিজনেসম্যানদের কাছ থেকে কিন্তু আমাদের যে ট্যাক্স আদায় করে রাজস্ব, এখানে দেখবেন যে কর ফাঁকিগুলো আসে, এবং কর ফাঁকি দেওয়ার জন্য তারা একটা শর্টকাট ফর্মুলা করে, তারা করে ব্যাংক ঋণ করে, নানা ধরনের কাজ করে কিন্তু এই ট্যাক্সগুলো ফাঁকি দেয়। এখন আপনি যদি প্রত্যেকটি মানে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী ধরেন যে গুলশান মনারি থাকে তার থেকে আপনি ট্যাক্স আদায় করবেন না, অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করবেন, যে ব্যবসায়ী তার থেকে অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করবেন। সেই ট্যাক্স যদি সঠিকভাবে আদায় করা যায়, জনগণ থেকে বাড়তি করার বোঝা চাপা করার দরকার নাই। অ্যাপ্রুভেড ট্যাক্স আদায় করলে এই রাষ্ট্রকে জনকল্যাণ রাষ্ট্র ইজিলি করা যায়। আপনি দেখেন আমি একটু শর্টলিপে বলি আপনাকে, ধরেন ইউনূস সরকারের আমলে সরকারি বেতন ভাতা দেওয়ার জন্য তিনি লোন করেছে, তাই না? লোন করেছে এবং রাজস্ব ঘাটতি রয়ে গেছে। তো সুতরাং এই জায়গাগুলো যদি সরকার যদি ম্যাচ করতে পারে তাহলে পারবে না। এখন একটা কথা মনে রাখবেন, এখন অনেকে প্রশ্ন করতেছে যে তারেক রহমান কি তার বাপের টাকা দিয়ে আনতেছে নাকি? না, রাষ্ট্রপ্রধান তার বাপের টাকা দেয় না, তার নিজের পকেট থেকে আনে না। একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে সে পলিসি মেক করা এবং এটাকে সমন্বয় করা এবং তার পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই কাজটাই করতেছে উনি, এই কাজটাই করতেছেন। এখন এখানে প্রত্যেকটা জায়গায় কোথাও আপনার ঘাটতি রয়েছে, কোথাও পাচার বন্ধ করা যাবে। আর একটা কোনো কথা বলছে যে পাচার কেন টাকা আনতেছে না। ইউনূস সরকারের আমলে দুনিয়ার সব স্পেশালিস্ট কনসালটেন্ট আইনত 1 টাকা আনতে পারলেন না। বড় বড় কথা বলছেন এত টাকা আনবে, রোহিঙ্গা ফেরত যাবে, নানা ধরনের মুখরোচক গল্প শুনছে। বাস্তবতা হচ্ছে কি যে টাকাগুলো পাচার হয়েছে, সেই টাকাগুলার সারা ওয়ার্ল্ডে যে দেশগুলো টাকা পাচার হয়েছে, ফিলিপাইন, নাইজেরিয়া, অনেকগুলো দেশ 15 to 20% টাকা ব্যাক আসছে, তা অনেক লম্বা একটা প্রসেস। সুতরাং এখানে আমি গায়ের জোর টাকা আনতে পারবো না, কিন্তু আমার এখন এই সরকারের দায়িত্ব হচ্ছে কি আমার টাকা পাচারটা বন্ধ হওয়া। এটাই সরকার করতে পারতেছে কিনা, না করতে পারে তাকে আমি জবাব দিতে করবো। সুতরাং এই সমালোচনাগুলো আমাদের গঠনমূলক হওয়া উচিত। সুতরাং ওই স্রোতের গ্যাসে মানে স্রোতের বানে বেশি দেওয়ার সমালোচনা করলে তো আপনি এই কাজগুলো করবার জন্য আসলে সুশাসন সবচেয়ে বেশি জরুরি। সুশাসন সবচেয়ে গুড গভর্নেন্স সবচেয়ে জরুরি।